যে কোনো ঝামেলা মানেই যে আমি ডিভোর্স করে নেব সেটা কিন্তু একদমই লজিক্যাল না। বাট কিছু সম্পর্ক এত টক্সিক থাকে, সেইখানে যখন কোনো আর রাস্তা থাকে না, তখন অবভিয়াসলি ডিভোর্স ইজ অ্যান অপশন। আনটিল অ্যান্ড আনলেস ইউ স্টার্ট স্টেইং উইথ সামওয়ান ফর 24/7, ইউ উইল নট ইভেন রিয়েলাইজ যে তার মধ্যে কী তোমার আদতে ভাল লাগে, কি ভালো লাগছে না। যখন পার্টনার প্রচণ্ড টক্সিক হয়ে যায়, তখন দিস ইজ দ্য অনলি ওয়ে। মিসকমিউনিকেশন হতে হতে জিনিসটা আলটিমেটলি সেপারেশনের পর্যায়ে যায়। সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। সকাল থেকে ওয়েদারটা পুরো কালবৈশাখী ঝড়ের ওয়েদার, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। পুরো গরমকালটাই এরকম ওয়েদার থাকলে খুব ভালো হয়। আজকের ব্লগটা একটু স্পেশাল ব্লগ, কারণ আজকের ব্লগে এমন কিছু টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং এমন কিছু কথা আপনাদেরকে বলবো যা সত্যি কথা বলতে গেলে আজ অবধি কোনোদিনও কোনো ব্লগে আমরা আপনার সাথে শেয়ার করিনি। আজকের ব্লগটা দেখলে আপনারা কিন্তু আমাদেরকে চিনতে পারবেন এবং কিছু রিয়েল লাইফ সিচুয়েশনস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা সব ম্যারিড লোকজনদের জীবনেই আসে, কিন্তু কেউ এটা নিয়ে কথা বলতে চায় না বা কথা বলতে অতটা কমফোর্টেবল না। যাই হোক, এখান থেকে ভিডিওটা আজকে শুরু করছি। সপ্তাহে একটা দিন আমরা ফুল ফ্যামিলি মিলে, কাজরি, ব্লু, মা, আমি মিলে আমরা একটু বেরোই গাড়িটা নিয়ে, লেক মার্কেটের দিকে যাই। ওখানে একটু বাজার টাজার থাকে, তারপর একটু ঘুরে একটু ব্রেকফাস্ট সেরে আমরা বাড়ি ফিরি। এটা আমাদের সপ্তাহে একটা দিন হয়। এমন কিছু ব্যাপার নিয়ে আজকে ব্লগটা বানাবো যেটা সব ম্যারিড কাপলদের লাইফে হয় এবং আমাদের লাইফেও হয়ে চলেছে, হচ্ছে আগে। বাট কীভাবে সেটা সলিউশন করা যায়। এতক্ষণ পর মারা নেমেছে। মা আর কাজুরি রেডি হতে অনেকক্ষণ সময় লাগে। এই যে মাস্টার, সপ্তাহের মধ্যে একদিন চেষ্টা করি একসাথে বেরোনোর। মাঝে মধ্যেই হয়, মাঝে মধ্যে আবার হয় না। কিছু কাজ নিয়ে বেরোই, কখনো এমনি বেরোই। তো আমি, রাহুল, ব্লু আর আজকে মাকেও নিয়ে বেরিয়েছি। আমরা ফার্স্টে যাব, একটু ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে মার ব্যাংকের কিছু কাজ আছে সেগুলো সারতে হবে। আর ব্লু হচ্ছে ফাও, মানে এমনি এমনি এসছে, ওর অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, আমাদের সাথে ঘোরাটাই ওর কাজ। মা কিছু বলছিল আজকে সকালে আমাকে, ওই বাড়িটার সামনেটা গোছাবে। আমার আসলে শাড়ির বুটিকটা তো লঞ্চ হবে, ওটা পয়লা বৈশাখের দিন লঞ্চ হবে। পয়লা বৈশাখের আগেই লঞ্চ? পয়লা বৈশাখের জাস্ট মানে পুজো টুজোটা পয়লা বৈশাখের দিন হবে, কিন্তু তার আগেই একটু আমার মুর অ্যাভিনিউর বাড়িটার লিভিং রুমটাকে সেটাকে করতে হবে। ঠাম্মু একটু কথা বলছে, বলে নি। হ্যাঁ যাচ্ছি, চলো চলো। আমি বুঝি না কারা এখানে গাড়িগুলো রাখে, নাকি সারা রাত রেখে দেয়। এত ভোরবেলা কি করে পার্কিং ফুল হয়? সকাল সবে 9:30 বাজে, এখন পার্কিং ফুল, মানে হয়? এই রোস্টারিতে মার একবার একটা ঘটনা হয়েছিল। মা এসেছিল খেতে, ভেজ স্যান্ডউইচ নিয়েছিল, এতক্ষণ সময় লাগিয়েছিল দিতে, মা উঠে চলে গেছে। রোস্টারির খাবার যদিও আমার খুব ভালো লাগে, কিন্তু সার্ভিস একটু বেটার হতে পারে। যাই হোক, ব্লুয়ের জন্য একটা কেক অর্ডার দেওয়া হয়েছে, বা কেকটা যতক্ষণ না আসছে ব্লুকে শান্ত করা যাবে না। এই যে কেক, কেক বাবু বসছে তো, খাবে তো। কেক দিয়েছে। ব্লুর কেক মানেই হ্যাপি বার্থডে, তার জন্য হ্যাপি। এটা হচ্ছে মার ননভেজ ক্লাব স্যান্ডউইচ মিনি, এটা তুমি খেয়ে নিতে পারো। ভালো ননভেজ তো, চিকেন বাবা। ননভেজে কী দেওয়া থাকবে? আর ভালো ননভেজ বলছো তো, আমার মাথায় কিন্তু ঘুরছে ভেজ। এটা তো বাড়িতেই করা যায়। তুমি ক্যাফেতে এসে সববার খেয়ে এটাই বলবে যে এটা তো বাড়িতেই করা যায়। এবার এখান থেকে বাটি নিয়ে যাবো, একটা বেদানা কিনে নিয়ে যাবো, কালকে তোমাদের করে খাওয়া। আর যদি এটা আমি রোস্টারি তেলে সববার নিই। মিনি প্যাপ্রিকা সস উইথ চিকেন, মিনি প্যাপ্রিকা চিকেন রাইস।
খুব ফেভারিট এটা আমার, এবং দারুণ লাগে। আর রোস্টারিতে এখন যে নতুন মিনি প্লেটসগুলো বেরিয়েছে, অ্যামাউন্টটা একটু কম থাকে আর দামও কম। অ্যালফ্রেডো স্প্যাগেটি, অ্যালফ্রেডো স্প্যাগেটি রোস্টারি থেকেই ব্লুকে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে গেছে। ফুড ইজ রিয়েলি গুড। স্যান্ডউইচটাও ভালো করেছে, স্যান্ডউইচটা তাড়াতাড়ি দিয়েছে। বেরোবো এবার কুইক বাইট। এই জায়গাটা আমার দারুণ লাগে, এত সুন্দর গাছগাছালি, সবুজ। কাজরির একটা অভ্যেস হচ্ছে, যা বাজে মানে ধরুন কোনো ব্যাড হ্যাবিট কোনো কিছু সব আমার জন্য, আমি যাই, যা ভালো সব ওর জন্য। এটা নিয়ে অনেক কথা হবে, বাট মনে হলো তাই বললাম। আপনাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। কিছু প্রাইভেসি রিজনসের জন্য আমরা নামটা বলছি না। আমার আর রাহুলের পরিচিত একজন কাপল আছে যাদের এখন খুব রাফ একটা ফেজ চলছে, আর দে আর অন দ্য ভার্জ অফ গেটিং ডিভোর্সড। তো সম্পর্ক এখন রাফ ফেজ দিয়ে যাচ্ছে। তো এবার আমরা আমাদের যুগে সম্পর্ক নিয়ে কী ভাবি সেটা তো আমরা শেয়ার করবই। আমি মার থেকেও জানতে চাইবো মার সময় সম্পর্ক নিয়ে মাদের কীরকম ভাবনা চিন্তা ছিল, মারা কিভাবে রাফ ফেজ কাটাতো, মাদের সংসারে প্রবলেম হলে অশান্তি হলে সেটা কিভাবে সলভ করতো, সেটা কি খুব বাড়াবাড়ি জায়গায় যেত কি যেত না, এই সব বিষয়ে মাদের থেকেও একটু জানতে চাইবো। আসলে যুগ অনেক পাল্টে গেছে। আমাদের সময় ছেলে এবং মেয়ে উভয়েরই এতটা ধৈর্য ছিল যে সম্পর্ক অত তাড়াতাড়ি ভাঙত না। আমি আমার নিজের সম্পর্কের কথাই বলি। অনেক সময় আমরা আমাদের বিরক্তি হতো, সম্পর্কের মাঝে অশান্তির সৃষ্টি হতো, কিন্তু কখনোই আমরা ডিভোর্স কথাটার মাথাতেই আনতাম না। কারণ আমাদের মধ্যে একটা প্রকৃত ভালোবাসা ছিল, নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম। কখনোই ভাবিনি নিজের ভালোবাসার মানুষটাকে একটা দুটো ভুল বোঝাবুঝি বা সাময়িক অশান্তির জন্য ছেড়ে চলে গিয়ে কোর্টের দরজা খটখট করব। তবে হ্যাঁ, অনেকেরই তো অন্যরকম থাকে। ধরুন অনেক মেয়েকে শারীরিক নির্যাতন সহ্য করতে হয়, বা অনেকের যাতায়াতের উপর নানা রকম রেস্ট্রিকশন থাকে। আই এম লাকি, আমাকে সে ধরনের কিছু ফেস করতে হয়নি। আমার হাজব্যান্ড প্রচণ্ড ওপেন মাইন্ডেড ছিলেন। ফেস করতে হলে হয়তো আমার এরকম মনে হতো, যেহেতু ফেস করতে হয়নি, এখনকার দিনে যারা অসুবিধা ফেস করছে আমি হয়তো তাদের জায়গাটা বুঝতে পারছি না। কিন্তু আমাদের দিনে সম্পর্কের কাঠামোটা না একদম অন্যরকম ছিল। এই যে দুজনের পাশে দাঁড়ানো, দুজনকে সাহায্য করা, আমার মনে হয়, আমি হয়তো ভুল ঠিক বুঝতে পারছি না, আমার মনে হয় আজকালকার জেনারেশনে সবাই একা একা মানুষ হয়, তারা না ভীষণ আত্মসুখী হয়, স্বার্থপর হয়, যে নিজের কিছু ছেড়েও আমি করব এই ধারণাটা তাদের মধ্যে হয়তো নেই। আমি জানি না, আজকাল এই জেনারেশনের অনেকের মধ্যেও থাকতে পারে, আমি তো সবাইকে জানি না। তবে ইন জেনারেল সমস্যাগুলোকে দেখে মনে হয় আমাদের যুগেও এ ধরনের সমস্যা হতো, কিন্তু সমস্যাটা এত বড় আকার ধারণ করার আগেই কিন্তু আমরা সেটা সলিউশন করতাম। আসলে দেখুন, আবার হঠাৎ করে এই রিলেশনশিপটা নিয়ে বললাম কারণ ও যেটা বললো, আমাদের দুজন বন্ধু আছে, আমাদের মানে খুবই ক্লোজ। তো তারা এখন একটা ফেজ দিয়ে যাচ্ছে এবং আমরা অনেক দিন ধরে তাদেরকে অনেকভাবে কাউন্সিলিং বোঝানোর চেষ্টা করছি এবং অনেক কিছু। তো সিচুয়েশনটা মানে আমার যেটা মনে হয় যে একটা জিনিস ভেঙে দেওয়া তো খুবই সহজ, কিন্তু জিনিসটাকে জোড়া লাগিয়ে মানে টু ওয়ার্ক অন ইট সেটা খুব কঠিন। সিচুয়েশনটা মানে ওই ক্ষেত্রে যেই সিচুয়েশনটা, সেটা কোনো
বেসিক রিজন যেগুলো সেগুলো নিয়েও আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের মতামতটা জানতে চাই। আপনাদেরও অনেকের এরকম সিচুয়েশন হয়তো হয়েছে বা মধ্যে দিয়ে যাচ্ছেন, বা ভালো সাজেশন আমাদেরকে দিতে পারবেন। যেটা বলে ইন দ্য রিসেন্ট পাস্টে আমরা প্রচুর এরকম ভ্লগ বানিয়েছি যেগুলো কিছু সোশ্যাল ইস্যুস নিয়ে বা রিলেশনশিপে কোনো সমস্যা নিয়ে বা ফাইন্যান্স রিলেটেড ব্যাপার নিয়ে, সেটা আপনাদের সাজেশন আমরা জেনেছি, সেটাতে আমাদেরও অনেক হেল্প হয়েছে। সেই জন্য ভাবলাম যে আজকে ব্লগটা একটু কারণ দেখুন, একটা ম্যারিড রিলেশনশিপে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি তো বলবো যেখানে হয় না, দ্যাট ইজ নট আ হেলদি রিলেশন। বাট হাউ টু হ্যান্ডেল ইট এবং জিনিসটাকে কিভাবে বাজে দিকে না গিয়ে ভালোর দিকে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে তো আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো। আমরা কিভাবে জিনিসগুলোকে ট্যাকেল করি, বা আপনাদের যখন হয় আপনারা কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করেন। ব্লু কোথায়? এখন ব্লু খেয়ে নেবে। ব্লু এখন লাঞ্চ করার টাইম। ব্লু প্রচণ্ড কাটছে কারণ ঘুম পেয়েছে। চান হয়েছে? হ্যাঁ, চান হয়ে গেছে। কি খাবে এখন? খাবে? ব্লু টাইগার কিভাবে ডাকে, লায়ন কিভাবে ডাকে? আচ্ছা, ব্লুকে আমি লাঞ্চে এখন আমাদের মতোই খাবার দিই, বাট আমাদের খাবারে বেসিক্যালি কি হয়, একটু তেল মশলা বেশি থাকে। রাহুল একটু ঝাল পছন্দ করে, তো ঝাল থাকে, তো আমাদের রান্নাগুলো দেওয়া হয় না। বাট বেসিক্যালি ও কিন্তু ভাত, মাছের ঝোল, এই আলু উচ্ছে ভাজা এগুলো খায়। এবার আমি একদিন এক এক রকম দিই, কারণ রোজ দিন এক খাবার দিলে অনেক সময় খেতে চায় না। তো গতকালও চিংড়ি মাছের ঝোল খেয়েছিল, উচ্ছে ভাজা খেয়েছিল আর ভাত খেয়েছিল। তাই জন্য আজকে ওর খাবার হচ্ছে খিচুড়ি সবজি দিয়ে, ডিম আলু ভাজা আর চাটনি করেছো? ও আজকে নো চাটনি। ব্লু একটু টমেটো চাটনি খেতে পছন্দ করে, বাট হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু টমেটো চাটনিতে চিনি দিই না। আমি চেষ্টা করি যত ওর খাবারে চিনি অ্যাভয়েড করা যায়। টমেটো চাটনি তো করা মুশকিল, তাই জন্য গুড় দিয়ে করা হয় আর কি। খিচুড়ি আর ডিম ভাজা, এই যে তোমার খিচুড়ি আর এই যে ডিম ভাজা, ঠিক আছে? ডিম ডিম হাচ্চি মাচিম টিম খেয়ে নাও। কয়েকটা জিনিস আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব, যেগুলো হয়তো আমাদের ভ্লগেতে কোনোদিন আলোচনা হয়নি সেইভাবে। নানান সম্পর্কে নানান সমস্যা হয়। আমি আমাদের এই বন্ধুদের সম্বন্ধে যাদের সম্পর্কের সমস্যা নিয়ে আপনাদেরকে বললাম, এর ব্যাপারটা অনেক সময় হয়। একটা প্রশ্ন আপনাদেরকে প্রথমে করতে চাই যে আপনাদের কি মনে হয় যে বিয়ের পরে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কি একসাথে থাকা উচিত আলাদা ফ্ল্যাটে, নাকি নিজের মা বাবার সঙ্গেই আগের বাড়িতে থাকা উচিত? এটা আমার ওপিনিয়ন। আমি আপনাকে একটা প্রশ্ন করলাম। এটা ধরুন, একটা মেয়ে বিয়ে হয়ে একটা নতুন বাড়িতে আসছে, তার একটা এক্সপেকটেশন আছে যে সে তার হাজব্যান্ডকে নিয়ে আলাদা একটা বাড়িতে থাকবে, আলাদা একটা ফ্ল্যাটে থাকবে, নিজের একটা ফ্যামিলি হবে, যেখানে মা বাবা থাকবে না। মা বাবার রাদার, আমি এটা বলছি, মা বাবার ইন্টারফিয়ারেন্স থাকবে না। সেটা অনেকের এক্সপেকটেশন হয়, এটা আমার ভার্সন না। তো সেটা নিয়েই মেনলি ওদের মধ্যে ঝামেলা। এবার অনেক ক্ষেত্রে এটাও হয় যে যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের বেবি হলো, বাচ্চা হলো, বাচ্চার দিকে তাকিয়ে লোকের একটা সম্পর্কে রয়ে যায়, বাচ্চাটাকে শুধু একটা এক্সকিউজ হিসেবে ইউজ করে একটা সম্পর্কে যদি কেউ থেকে যায়, তাহলে ইন দ্য লং রান ভেতরে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন রয়েই যায়। এবার আমরা অনেক দিন ধরে ওদেরকে বুঝিয়েছি একটা সলিউশনে তো আসতে হবে। যে কোনো ঝামেলা মানেই যে আমি ডিভোর্স করে নেব, সেটা কিন্তু একদমই লজিক্যাল না। আমার সেটা একদমই লজিক্যাল বলে মনে হয় না। এবার দেখুন, নানান মানুষ আলাদা, নানান মানুষের চিন্তাধারা কমপ্লিটলি সেপারেট। তো যার যেই ক্ষেত্রে যেই জিনিসটা মনে হয়, আমার তো মনে হয় দুজনে আলোচনা করে দে শুড কাম টু আ সলিউশন। কারণ কত কিছু করে একজনের বিয়ে হয়, কত আশা স্বপ্ন নিয়ে একজনের বিয়ে হয়, এবং সেখানে যখন সমস্যাটা সেরকম লেভেলের না, যেটা মানিয়ে নেওয়া যায়, তো সেখানে তো মানিয়ে নেওয়াই উচিত, আমার সেটা মনে হয়। আসলে আমার যখন বিয়ে হয়, আমার আর রাহুলের যখন বিয়ে হয় 2017 সালে, বিয়ের পরে মা আমাদেরকে বলেছিল আলাদা থাকতে। তখন মা আর বাবা দুজন মিলেই বলেছিল আমরা যাতে আলাদা থাকি। ইনফ্যাক্ট ওয়্যারলেস পার্কেই আরেকটা পাশে ফ্ল্যাট দেখে দেবে বলেছিল, ওখানে যাতে আলাদা থাকি। উইকেন্ডে একসাথে থাকলাম, আর খাওয়া দাওয়া যেরকম হয় নিজেরা করলাম, নয়তো কখনো রাত্রিবেলা ডিনার এখানে এসে করলাম। বাট আমি আর রাহুল সেটাতে রাজি হইনি। দুজন মিলে থাকবো এই জিনিসটা আমার রাদার অতটা ভাল লাগছিল না, যে ঠিক আছে একদমই গল্প করা শুধু রাহুলই থাকবে। তো আমি আরও জোর দিয়ে বলি যে না, আমরা একসাথে থাকি।
একসাথে থাকলে কি হয় আমি জানি কি বাড়িতে গুরুজনরা আছে, তো মানে একটা স্টেবিলিটি মেনটেন থাকবে বাড়ির মধ্যে। আমার আর রাহুলের মধ্যে খুবই ঝগড়া হয়, আগেও হতো, এখনও হয়, এখন হয়তো একটু কমেছে ফ্রিকোয়েন্সিটা আগের তুলনায়। ও এখন একটু বেড়েছে ফ্রিকোয়েন্সিটা আগের তুলনায়, বাট হ্যাঁ খুবই ঝগড়া হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাহুল যে কথাটা বললো, যে কোনো জিনিস ভেঙে দেওয়া খুব ইজি, বাট টিকিয়ে রাখাটা খুব কঠিন। তো চ্যালেঞ্জ এটাই যে কী করে সলিউশনে এসে টিকিয়ে রাখা যায়। বেসিক ব্যাপারটা হচ্ছে, আমিও মানি এই ব্যাপারটা যে সব থেকে আগে দরকার নিজেদের মধ্যে কমিউনিকেট করা, কোথায় সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে সেটা অ্যাকনলেজ করা। কোনো সমস্যা যদি আপনি বা কেউ অ্যাকনলেজই না করেন তাহলে সেটা সলিউশন কোনো দিন আসবে না, এটা আমার মনে হয়। তো ফার্স্টে হচ্ছে সমস্যাটাকে আইডেন্টিফাই করা, তারপর সেটাকে অ্যাকনলেজ করা, তারপর সেটার কোনো সলিউশন ভাবা। তো সেইভাবেই আমরা চেষ্টা করি নিজেরা ঝগড়াগুলোকে মেটানোর। কোনো সময় আমাদের পেরেন্টসরাও আমাদেরকে হেল্প করে, সাজেশনস দেয়। বেশিরভাগ টাইমেই আমরা চেষ্টা করি আমরা কি করে সেটাকে ম্যানেজ করতে পারি, না হলে তখন বললাম পেরেন্টসরাও আমাদেরকে সাজেস্ট করে। বাট চেষ্টা করি একসাথে জীবনটা কাটানোর, কারণ যখন ভেবেছিলাম, যখন কমিট করেছিলাম, তখন এটা ভেবেই করেছিলাম যে আমরা থাকবো একসাথে অপরের পাশে সারা জীবন। এখন আমরা লাঞ্চে বসবো, ব্লু খেয়ে ঘুমিয়ে পড়েছে অলরেডি, মার খাওয়া হয়ে গেছে। আজকে বসে পড়ছি খেতে, কারণ আমাকে খেয়ে বেরোতে হবে। আর বিকেলে মার বুটিকের পুরো প্ল্যানিং এর জন্য, মার দুর্গা বুটিকে আর যারা যারা ইনভলভ আছে সবাই ফ্ল্যাটে আসছে। আমাদের মুরেভিনিউর ফ্ল্যাটে একটু রিমডেলিং হবে, বুটিকটা ওখানেই সেট আপ হবে। আর আজকে রান্নাতে কি আছে মা? ফুলকপি ভাজা, ফুলকপি ভাজা, অরড় ডাল। অরড় ডাল না, মুগ ডাল ভালো লাগে। ডাল কালকে রাতের আলু পটল আছে, আলু পটলটা বেশ ভালো হয়েছিল। আলু পটলটা হালকা, দেবো হালকার মধ্যে ভালো হয়েছিল আলু পটলটা, বেশ। আর দিন লাউ আছে, কাকরুল ভাজা, ফুলকপি ভাজা বলছে। কাকরুল ভাজা, আমি ভাবছি কাকরুল পুর। ও পুর করিনি তো, অনেক দিনের বাইরে দিন পুর করবো। যাও, তুমি একটা রান্নার আইডিয়া পেয়ে গেলে। কালকেই করবো। আমার কাকরোল ভাজা খুব ফেভারিট। আজকে চিকেন হয়েছে। আসলে আমাদের তো ফ্রিজটা আবার গন্ডগোল করছে, তাই জন্য মাছ এনে একটু ঝোল দিয়ে দে একটু, ব্যাস। আলু গ্যাসগুলোতে অ্যাড করবো। দারুণ হয়েছে। বানাবে তবে তুই হোয়াইট ব্যাকগ্রাউন্ড করবি, বাকি কোথাও আমার বাড়ি তো রোদের কালো করতে আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মায়ের যে শাড়ির বুটিকটা দুর্গা, তার সব প্রিপারেশনস চলছে, মানে পেজটা কি করা হবে কি না করা হবে এসব নিয়ে কথাবার্তা চলছে। লাইট ফাইট গুলো, কারণ তাহলে ওখানে আমি কাল যখন শাড়ি শুট করবো তখন আই উইল গেট অল অফ লাইটস, মানে দ্যাট ক্যান বি আ কারোজাল, যেখানে তুমি ওই ক্লোজ টেক্সটাইলে যাচ্ছ, ইউ ক্যান অলসো শোয়িং যে হাতে ফিল নিলে কেমন আসে। মার 15 এপ্রিল যেটা প্ল্যান রয়েছে, বুটিকটার একটা লঞ্চ হবে আমাদের মুরেভিনিউর ফ্ল্যাটের যে সামনের ঘরটা, সেটাকে একটু অন্যভাবে ইন্টেরিয়ার করে একটা বুটিকের ফিল দেওয়া হবে। যাই হোক, সে কথা চলছে। আমাদের এই ফ্ল্যাটের ইন্টেরিয়ার যিনি করেছিলেন মিস্টার তুষার দে, উনিই করছেন। তো সেটা নিয়ে পুরো আলোচনা চলছে, কিন্তু আমি এটার সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ নই, কারণ আমি অলরেডি অনেক কিছু নিয়ে অকুপাইড আছি। বাট অলরেডি আপনারা অনেকগুলো শাড়ি দেখেছেন, কেমন লাগলো প্লিজ বলবেন, জানাবেন আমাদেরকে। প্রচুর রেসপন্স আসছে আমরা অলরেডি পেয়েছি, কিন্তু খুব বেশি স্টক এখন ওঠানো হয়নি, আস্তে আস্তে ওঠানো হবে। আচ্ছা, সকালবেলাতে তুমি এইভাবে বললে সবাইকে, কিন্তু সেটার মানে কি বিয়ে আজকের যুগে কি সব বিয়ে ভেঙে যাচ্ছে? বিয়ে কি টেকে না? না না, তা কেন বলবো, সব বিয়ে কি টেকে না, কিন্তু আমার মনে হয় যে আমাদের সময় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে যেরকম রিলেশনটা ছিল, সেটা আজকালকার খুব কম কাপলের মধ্যে থাকে। সেটা আমার, যেমন ধরো তোমরা যখন ঝগড়া করো, তখন তোমরা যেমন একদম দুজনে মিলে আত্মহারা হয়ে যাও ঝগড়া করতে করতে, চেঁচামেচি হই চই। আমি মাঝখানে গিয়ে মাঝে মাঝে হয়তো ইন্টারফেয়ার করে ফেলি, ইন্টারফেয়ার করি শুধু এটা বলার জন্য প্লিজ তোমরা চুপ করো। যেটা অনেকেই জানতে চেয়েছে, মানে নট স্পেসিফিক্যালি লাস্ট ভিডিওতে, বাট ওভার পাস্ট 1 ইয়ার যে আপনার মধ্যে কি ঝগড়া হয় না এসেই।
দেখুন এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে অন্য ভ্লগে বা অন্য কাপলসের মধ্যে কী হয় আমি জানি না, আপনারা কখন বুঝতে পারবেন আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, যখন ব্লগ আসবে না। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু মানে কি বলবো ডিটেক্ট যে ঝগড়া হয়েছে কি না। তখন আমাদের ব্লগ আসবে না, তখন লং গ্যাপ। আমি যেটা ব্যক্তিগতভাবে মানি, আমি ওকেও এই জিনিসটা বলেছি আগে, যে যখন একটা ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে হয়, ইটস নট অনলি বিটুইন টু হিউম্যান বিংস, ইটস বিটুইন টু ফ্যামিলিজ অলসো। সেটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, একটা জিনিস বলবো যে অবভিয়াসলি সব ঝামেলার সলিউশন ডিভোর্স না, বাট কিছু সম্পর্ক এত টক্সিক থাকে যেখানে ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে, এবং মানে সেইখানে যখন কোনো আর রাস্তা থাকে না, তখন অবভিয়াসলি ডিভোর্স ইজ অ্যান অপশন, ডেফিনেটলি। কিন্তু সব ক্ষেত্রে সেটা আবার অপশন না। আমাদের মধ্যেও যথেষ্ট ঝামেলা হয়, বাইরে থেকে হয়তো দেখে সেটা বোঝা যায় না। মানে মা এখানে সাক্ষী আছে আর কাজরিও এখানে আছে, তো মানে এখন এই মুখটা একটু গম্ভীর হয়ে গেছে। ঝামেলা প্রচণ্ড হয়। সেই যে বললাম যে মা বাবার সঙ্গে থাকা আর মা বাবার সঙ্গে না থাকার মধ্যে, দেখুন আমরা কোনোদিন ভাবিনি যে মা বাবাকে ছাড়া থাকবো, কিন্তু মা বাবার সঙ্গে যদি আপনি থাকেন এবং তারপর যদি আপনার আর আপনার ওয়াইফের মধ্যে ঝগড়া হয়, তখন কিন্তু মা বাবা ইনভলভড হবে, এবং মা বাবার সামনে দেখলে মা বাবার ভেতরে একটা সর্ট অফ চিন্তা ভাবনা, প্যানিক, এগুলো হয়। দ্যাট ইজ এ পার্ট। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার যেই বন্ধু সম্বন্ধে বললাম, দ্যাট ডিপেন্ডস অন দ্য রিজন যে কী নিয়ে আপনাদের মধ্যে মতভেদ হচ্ছে। টক, বিকজ আস্তে আস্তে কী হয় না, সময়ের সাথে সাথে কথা না বলতে বলতে আমি অনেক ক্ষেত্রে দেখছি দুজনের ভেতরই পাহাড় প্রমাণ ইগো, সেটা জমতে 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 মিসকমিউনিকেশন হতে হতে জিনিসটা আলটিমেটলি সেপারেশনের পর্যায়ে যায়। দ্যাট ইজ নট গুড, দ্যাট ইজ নট গুড। এবং আরেকটা জিনিস আমার মনে হয় যে আজকালকার ওয়ার্ল্ডে, যেটা জানি না সেটার সঙ্গে সবাই রাজি হবে কি না হবে, না পেশেন্সের থেকে বড় ব্যাপার, হ্যাঁ সেটা তো আমি জানি, আই নো দ্যাট প্রচুর মেয়েদের এখন ইকোনমিক ফ্রিডম আছে। হ্যাঁ, আগের যুগে হয়তো মেয়েরা মানিয়ে নিত ঠিক আছে, কারণ এখান থেকে বেরিয়ে আর কোনো উপায় নেই। আজকের যুগে কিন্তু সেটা ভাববে না কেউ। হ্যাঁ, সেটা কিন্তু মেয়েদের, আমি জানি না সেটা নিয়ে আমাকে লোক বলছি না। আগেকার দিনে হয়তো অনেক টক্সিক রিলেশনের মধ্যে থেকেও মেয়েটার উপর শ্বশুরবাড়ি থেকে খুব অত্যাচার হচ্ছে, কিন্তু মেয়েটার বেরিয়ে যাওয়ার কোনো পথ নেই, কাজেই শত অত্যাচার, সেটা কিন্তু ভালো না, সেটা নট গুড। তাও তাকে থেকে যেতে হচ্ছে, সেই অপশনটা ভালো ছিল না। এখন মেয়েদের ইকোনমিক ফ্রিডম হয়েছে, মেয়েরা নিজেদের মত প্রতিষ্ঠা করতে শিখেছে, এবং তা সত্ত্বেও আমি বলবো ছেলে মেয়ে উভয় পক্ষই কিন্তু একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত। মেয়েদেরও যেমন স্বেচ্ছাচারী হওয়া উচিত না, যে আমার তো এখন অর্থনৈতিক স্বাধীনতা আছে, আমি যা ইচ্ছা করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম ছেলেটাকেও মনে করতে হবে যে মেয়েটা একটা সম্পূর্ণ অন্য পরিবেশ থেকে ওর কাছে এসেছে ওর সাথে থাকবার জন্য, কাজে সেক্ষেত্রে অনেকটা স্পেস কিন্তু তাকেও দিতে হবে। কারণ সে যদি অনেকটা স্পেস না পায়, সে তো একটা সম্পূর্ণ নতুন পরিবেশে। আগেকার দিনের মেয়েদের কী হতো, মানে আমাদের থেকেও আগের জেনারেশনে 10-12 বছরের ছেলে মেয়েদের 15-16-তে হয়ে গেছে, তাদের তো অ্যাডজাস্ট করার কোনো মানে তারা লিগাল তো মোটেই নয়, কিন্তু সেখানে অ্যাডজাস্ট হয়ে যেত। বাল্যবিবাহ, চাইল্ড ম্যারেজ যখন, একটা স্ট্যাটিস্টিক্সও তাই বলছে, একটা ফ্যাক্ট, যে আগেকার তুলনায় এখন হয়তো ডিভোর্সের রেট বেশি। অফকোর্স অবশ্যই বেশি, জেনুইন রিজনস আছে, সেটা কেউ ডিনাই করছে না, এখানে জেনুইন রিজনস ডেফিনেটলি আছে। বাট একটা রিলেশনশিপে বা একটা ম্যারেজে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর দুজন আছে একটা বিয়েতে, হ্যাঁ, নট অনলি ওয়ান, এখানে দুজন আছে, সুতরাং দুজনেরই কথা শোনা উচিত একজন অপরের, আর দুজনেরই মতামতটা ম্যাটার করে। দুজন মিলে সবসময় ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়া উচিত। কোনো ডিসিশন হুড়োতাড়াতে নিলে ঠিক নয়, মানে ঠান্ডা মাথায় জিনিসটা অ্যানালাইজ করে। টাফ টাইমস সবার যায়, লাইফ ইজ স্ট্রাগল, আমি অ্যাটলিস্ট সেটাই মনে করি। আমার ক্ষেত্রে আমি আমার জীবন দিয়ে তাই বুঝেছি, লাইফ ইজ স্ট্রাগল। ছোট ছোট মুহূর্তে হ্যাপিনেস খুঁজে নিতে হবে। জানি না, অনেকে বলে যে লাভ ম্যারেজ হলে
এখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অনেক দিন আগের থেকে একে অপরকে চেনে জানে, বাট আমি অনেক দিন আগে যখন আমার অফিসে জব করতাম, চাকরি করতাম, মনে আছে 2014-15 নাগাদ, আমার অফিসে আমার থেকে সিনিয়র একজন আমাকে একটা জিনিস বলেছিল, সেই কথাটা আমার আজও মনে আছে, যে সম্পর্কে থাকা আর বিয়ে করার পর একসাথে ঘর করা, যেখানে তুমি 24 ঘন্টা একটা মানুষের সঙ্গে থাকছো, এটার মধ্যে বিস্তর ফারাক আছে। মানে আনটিল অ্যান্ড আনলেস ইউ স্টার্ট স্টেইং উইথ সামওয়ান ফর 24/7 ইউ উইল নট ইভেন রিয়েলাইজ যে তার মধ্যে কী তোমার আদতে ভাল লাগে, কি ভালো লাগছে না, এবং একসাথে থাকতে গেলে যে কত প্রবলেম সমস্যা নতুন নতুন সামনে আসবে, সেটা ফার্স্টে মাথাতেও আসবে না। আমি এরকম কত দেখেছি যে দীর্ঘ 8 বছরের সম্পর্ক, অনেক দিন আগে আমারই বন্ধুদের ক্ষেত্রে দীর্ঘ 8 বছরের সম্পর্ক, বিয়ের পরে 6 মাসও একসাথে থাকতে পারিনি। আবার এরকমও দেখেছি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, একে অপরকে চেনে না, বিয়ের আগে হয়তো শুধু ফটো দেখেছে, কিন্তু বিয়ে করার পর খুব হ্যাপিলি আছে। তো আমার মনে হয় না যে এই ক্ষেত্রে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ একটা কোনো ফ্যাক্টর, বাট ইট ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। আপনাদের কি মনে হয় সেটা একটু জানতে চাইবো। এটা একটা সেন্সিটিভ ব্যাপার নিয়ে আজকে আমাদের মধ্যে একটা শর্ট ডিসকাশন হলো, আলোচনা হলো। এটা নিয়ে কয়েকদিন ধরেই মা আমাকে বলছিল একটা ভ্লগ বানাতে, আমারও মনে হচ্ছিল বানাই, কারণ আজকালকার এতে এত মানে দিস ইজ আ ভেরি কী বলবো ভেরি অ্যালার্মিং সোশ্যাল ইস্যু রাইট নাও। হ্যাভিং সেড দ্যাট, আই শুড মেনশন যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিভোর্স ইজ আ সলিউশন ডেফিনেটলি। যখন পার্টনার প্রচণ্ড টক্সিক হয়ে যায়, তখন দিস ইজ দ্য অনলি ওয়ে। কারণ আমি জানি যে অনেকে সেই সিচুয়েশন থাকবে, এবং প্রত্যেকটা পার্সনের সিচুয়েশন কিন্তু ডিফারেন্ট, সবার স্ট্রাগল কিন্তু আলাদা। আমি এখানে বসে আই উইল নট নো যে আপনি কোন স্ট্রাগল দিয়ে যাচ্ছেন, আবার আপনিও আমারটা কিন্তু বুঝবেন। এখনই রিয়াসিতে যাওয়ার আছে, আর এখনই উঠেছে কালবৈশাখী ঝড়। এই কালবৈশাখী ঝড় হলে এই যা মাটির যে একটা সোনা গন্ধ আসে না, সেই গন্ধটাতে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এই সোনারপুরের দিকটা এত গাছ আছে, একটা আলাদাই ফিল। প্রচণ্ড ঝড় উঠলেও যেতে হবে রেয়াজিতে, নয়তো এমপ্লয়িজরা ভাববে স্যালারি না দেওয়ার জন্য অজুহাত খুঁজছি। একটু হয়ে যাক ঝড়টা নাকি, গাছ ফাছ থামবে না, ভাঙলে। ওইটাই তো বলছি, থামবে না। সুতরাং আরেকবার বলে দিই, অনেকেই বলেছেন যারা যারা ভাবেন যে কাজরিয়ার আমার মধ্যে ঝগড়া হয় না, এরকম হয়তো কেউ ভাবেন না, কিন্তু কয়েকজন একবার লিখেছিলেন বলে মনে পড়লো। চরম ঝগড়া হয়, এবং প্রথম ঝগড়াটা হয়েছিল বিয়ের 2 দিন পরেই, বিয়ের ঠিক 2 দিন পরেই তুমুল ঝামেলা হয়েছিল। এবং আমাদের ঝামেলাটা হলে একটা বড়সড় লেভেলের ঝামেলা, এবং প্রচুর লোক এসে যায় সেটা থামাতে, মানে খুব হিটেড জিনিসপত্র হয়। বাট যাই হোক, কোনোদিন তার মধ্যেও আমাদের দুজনের মধ্যে কারুর মনে হয়নি যে এটা সলিউশন হচ্ছে ডিভোর্স। রিসেন্টলি যেসব টপিক্সে ভ্লগ বানাচ্ছি, আপনারা যদি এরকম ভ্লগ আরও দেখতে চান, স্পেশালি আমাদের রিলেশনশিপে ফাইন্যান্সের ব্যাপারটা সবটাই ও দেখে, মানে সংসার টংসার বা এমনি ফাইন্যান্স, ইনকাম, সেভিংস সবটাই ও দেখে। তো ওর কিছু ডেডলি সেভিংসের টিপস আছে, কিছু ভালো ভালো ইনভেস্টমেন্ট আছে। যদি এগুলো নিয়েও আপনারা ভিডিও দেখতে চান, তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।